32 বছরের মধ্যেই দুজন মহিলার মধ্যে একজনের ইউটিআই হয়। সতর্ক না হলে যাদের হয় তাদের 1/3 দ্বিতীয় ইনফেকশন হয় 6 মাসের মধ্যে। অনেকেই এলোমেলো অ্যান্টিবায়োটিক খেয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে পড়েন মাত্র কয়েক বছরের মধ্যেই। সেরকম হলে যে শুধু খরচই বাড়তে থাকে তা নয়, এক সময়ে সঠিক চিকিৎসা করার সুযোগও হারিয়ে যায়। সময় থাকতেই যে স্ট্র্যাটেজি এবং স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিলে এই ধরনের সমস্যা অনেকটাই এড়িয়ে থাকতে পারবেন তা নিয়ে আজকের আর্টিকেল। 6টি ভাগে এই আর্টিকেল। 1. বছরের প্রথম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কি করবেন কি করবেন না। 2. বছরের দ্বিতীয় বা তৃতীয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কি করা উচিত আর কি নয়। 3. ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কি আর কেনই বা এর ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। 4. যখন ইউরিনে ইনফেকশনের সিমটম আছে অথচ কালচার রিপোর্টে ধরা পড়ছে না, অর্থাৎ লুকিয়ে থাকা ইউটিআই। 5. ইউটিআই কিভাবে প্রতিহত করবেন। ইউটিআই কি টয়লেটের ব্যাকটেরিয়া থেকে হয় নাকি নিজের শরীরের ব্যাকটেরিয়া থেকেই হয়। আর শেষে ইউটিআই নিয়ে যে 3টি সেফটি নেটের কথা মনে না রাখলেই নয়। মহিলাদের ইউরিনে ইনফেকশন যেন সাথের সাথে। আপনি যদি মনে করে থাকেন ইউটিআই ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য শুধু আপনার এখনকার ইনফেকশন কমানো, সেটা মোটেই ঠিক নয়। ইউটিআই ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য 80-90 বছর বয়সেও যাতে আপনি ভালো থাকতে পারেন সেই ব্যাপারে আপনাকে শক্তিশালী করে রাখা। কিন্তু কিভাবে তাই দেখেছি একে একে। বছরের প্রথম ইউটিআই সিমটমের দিকে নজর গেলে নিয়ম মতো ডাক্তারের কাছে যাওয়া দরকার। সেদিন বা তার পরের দিন ওনার কাছে গিয়ে বলবেন কত দিন ধরে জ্বালা যন্ত্রণা, ঘন ঘন ইউরিন হচ্ছে, ইউরিন ঘোলা হচ্ছে কিনা, জ্বর, তলপেটে ব্যথা আছে কিনা, এসব সমস্ত কিছু। অনেকেই ডাক্তারের কাছে না গিয়ে যোগাযোগ করেন ফোনে বা হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ বিপজ্জনক। উনি যদি স্মৃতিতে সরস্বতীও হন তাহলেও মনে রাখা সম্ভব নয় আপনার এর আগে কবার ইউরিন ইনফেকশন হয়েছে বা সাথে আর কি কি ধরনের সিমটম বা মেডিকেল প্রবলেম আপনার আছে। এছাড়াও কখনোই প্রথমে ডাক্তারকে কালচার রিপোর্ট ছাড়া অ্যান্টিবায়োটিক লিখতে চাপ মোটেই দেবেন না। ফোন বা মেসেজে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ট্রিটমেন্ট করাতে গেলে অনেক সময় পেশেন্টের নিজেরই অপূরণীয় ক্ষতি হয়ে যায়। কারণটা একটু পরেই বলছি। সে যাই হোক, ডাক্তার আপনাকে নিশ্চয়ই ইউরিনের রুটিন আর কালচার টেস্ট করতে দেবেন। কখন দেবেন স্যাম্পল? রুটিন আর কালচার পরীক্ষার জন্য স্যাম্পল দিন সকালবেলার প্রথম ইউরিন। যদি সিমটম খুব বেশি থাকে তাহলে দিনের যে কোনো সময়কার স্যাম্পল দিলেই হবে। স্যাম্পল দেওয়ার আগে অ্যান্টিবায়োটিক বা অ্যালকালিনাইজার ওষুধ শুরু করা এড়িয়ে যেতে হবে, নইলেই রিপোর্ট ভুল আসতে পারে। রুটিন টেস্ট বা RE। রুটিন টেস্ট চটজলদি হয়, সকালে স্যাম্পল দিলে বিকেলেই রিপোর্ট পাওয়া সম্ভব। এতে ইনফেকশনের পরোক্ষ প্রমাণ বা ইনডাইরেক্ট এভিডেন্স পাওয়া যায়। খুব বেশি প্রমাণ পেলে রুটিন এক্সামিনেশনের রিপোর্টের উপর ভিত্তি করেই আপনার মেডিকেল হিস্ট্রি অনুযায়ী অ্যান্টিবায়োটিক শুরু করে দেওয়া হয়। এই ধরনের অন্ধকারে ঢিলছোড়া অ্যান্টিবায়োটিকের একটা পোশাকি নাম আছে, এম্পিরিক অ্যান্টিবায়োটিক। যদিও রুটিন এক্সামিনেশন রিপোর্ট খুব খারাপ থাকলে বা আপনার খুব বেশি সিমটম বা জ্বর জারি থাকলে আগে থেকে এই এম্পিরিক অ্যান্টিবায়োটিক চালানো ছাড়া কোনো উপায় থাকে না। ইউরিন কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট বা CS। একই ইউরিন স্যাম্পল থেকে শুরু করা হবে ইউরিন কালচার এবং অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট। কালচার রিপোর্ট পেতে 2 থেকে 4 দিন সময় লাগতে পারে। এতে বোঝা যাবে যে আপনার ইউটিআই ঠিক কোন জীবাণুতে হয়েছে এবং সেই জীবাণু ঠিক কোন অ্যান্টিবায়োটিকে ঘায়েল হবে। এই অ্যান্টিবায়োটিকের নাম কালচার চেকড অ্যান্টিবায়োটিক। চালু করে দেওয়া এম্পিরিক অ্যান্টিবায়োটিক থেকে কালচার চেকড অ্যান্টিবায়োটিক যদি আলাদা হয় তবে তা পরিবর্তন করে নতুন অ্যান্টিবায়োটিক নিতে হবে। তাই আপনার উদ্দেশ্য হবে যতটা সম্ভব এম্পিরিক অ্যান্টিবায়োটিকের প্রয়োগ এড়িয়ে থাকা যায়। এম্পিরিক অ্যান্টিবায়োটিক এড়িয়ে যাওয়ার প্রথম কারণ হয়তো আপনার ইউরিনে ইনফেকশনই ছিল না, জল কম খাওয়ার কারণে জ্বালা যন্ত্রণা হচ্ছিল। এম্পিরিক অ্যান্টিবায়োটিক এড়িয়ে যাওয়ার দ্বিতীয় কারণ, যখন এম্পিরিক অ্যান্টিবায়োটিক থেকে কালচার চেক অ্যান্টিবায়োটিকে আপনি শিফট করছেন তখন প্রথম অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ না হওয়ার কারণে তৈরি হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জীবাণু। পৃথিবীতে গত 43 বছর ধরে নতুন কোনো অ্যান্টিবায়োটিক নেই, তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা এবং সচেতনতা দুই আনা উচিত।
কালচার রিপোর্ট পেতে যে দিন তিনেক সময় লাগবে তার মধ্যে আপনি কি করবেন? যথেষ্ট পরিমাণে জল খান আর ঘন ঘন ইউরিন করুন। ফার্মাসি থেকে চটজলদি নিয়ে আসা ইউরিন অ্যালকালিনাইজার খেতে সাবধান। এ কমন ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জীবাণুকে মারলেও কিছু জীবাণুকে ঘায়েল করতে পারে না, যেমন প্রোটিয়াস ধরনের দুষ্টু ব্যাকটেরিয়া। তাছাড়া ইউরিন অ্যালকালিনাইজার খেয়ে স্যাম্পল দিলে রিপোর্টও ভুল আসতে পারে। এবার চলে এলো আপনার কালচার রিপোর্ট। ব্যাস, কালচার চেকড অ্যান্টিবায়োটিক খেলেন আর আপনার ইউটিআই ঘায়েল। গল্পটা সেখানেই শেষ, তাই তো? সেরকম হলে তো ভালোই হতো, কিন্তু ঘটনার শুরু হয়তো ঠিক এখান থেকেই। বছরের দ্বিতীয় বা তৃতীয় ইউটিআই। সতর্ক না হলে যাদের প্রথম ইউটিআই হয়েছে তাদের 1/3 দ্বিতীয় ইনফেকশন সম্ভাবনা থাকে নেক্সট 6 মাসের মধ্যে। তাই প্রথম থেকেই প্রিভেনশনের স্ট্র্যাটেজিগুলো অক্ষরে অক্ষরে পড়ে নিন, জেনে নিন। বছরের দ্বিতীয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে আরো বেশি সাবধান হন। 6 মাসে 2 বার বা 12 মাসে 3 বার বা তার থেকে বেশি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে অতি অবশ্যই অন্য ডাক্তার ছেড়ে সরাসরি ইউরোলজিস্ট ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এর নাম আর ইউটিআই বা রিকারেন্ট ইউটিআই। এতদিন এই নামেই চলতো, কারণ বিজ্ঞান ভাবতো প্রতিবার নতুন ইনফেকশন হচ্ছে। তবে ইদানিং দেখা যাচ্ছে সমস্যা বেশ গভীর। সন্দেহ হচ্ছে সঠিক চিকিৎসা হলেও ইনফেকশন শরীরে লুকিয়ে থেকে যেতে পারে দীর্ঘমেয়াদী সময় ধরে। বারবার ভুগতে থাকা ইংল্যান্ডের এক পেশেন্টদের গ্রুপ কিউটিক বা ক্রনিক ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ক্যাম্পেইন শুরু করেন এক নীরব আন্দোলন। বিজ্ঞানকে বাধ্য করে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাকের বদলে ক্রনিক ইউটিআই নাম দিতে। 2022 সালে ইংল্যান্ডের এনএইচএস মেনে নেয় তাদের ন্যায্য অনুরোধ। ইদানিং বছরের তৃতীয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে খুঁজতে হবে ক্রনিক ইউটিআই এর চিকিৎসা, যা ট্রিটমেন্ট হঠাৎ হওয়া ইউটিআই ট্রিটমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা। শুরু করতে হবে কারণ খোঁজা আর প্রিভেনশন স্ট্র্যাটেজিও। ক্রনিক ইউটিআই, বারবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশনকে বলা হয় ক্রনিক ইউটিআই। এর একটা বড় কারণ অনেক সময় জীবাণুগুলো ইউরিনারি ব্লাডারের গায়ের ভেতরে মিউকাসের মধ্যে লুকিয়ে বসে থাকে। অ্যান্টিবায়োটিকে খানিকটা নিস্তেজ হলেও কিছুদিনের মধ্যেই সে শক্তি সঞ্চয় করে আবার ছাপিয়ে পড়ে নতুন আরেকটা ইউটিআই নিয়ে। ক্রনিক ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে সার্জিক্যাল ইউরিন স্পেশালিস্ট বা ইউরোলজিস্টের কাছে যাওয়া একান্ত প্রয়োজন। এনারা মেডিকেল ইউরিনারি স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট নন। ইউরোলজিস্ট স্টেপ বাই স্টেপ কারণগুলো খোঁজ করেন, যেমন ইউরিন করার পরেও ব্লাডারে প্রচুর ইউরিন থেকে গেল কি, যার নাম রেসিডুয়াল ইউরিন। লুকোনো কোনো পাথর বা পাথরের কণা আছে কিনা, অথবা পেটের অন্য কোনো সমস্যার কারণে কিডনি যথাযথভাবে ইউরিন শরীরের বাইরে বার করতে পারছে কিনা। 50-এর পর ঘন ঘন ইনফেকশন হতে থাকলে 100 জনের মধ্যে 40 জনেরই পাওয়া যাবে সিস্টাইটিস সিস্টিকা বলে এক ধরনের সমস্যা। সিস্টোস্কোপ ক্যামেরা দিয়ে ইউরিনারি ব্লাডার চেক না করলে এসব ধরাই পড়বে না। অন্ধকারে ঢিল ছুঁড়ে অ্যান্টিবায়োটিক দিয়ে চলতে থাকবে তখন চিকিৎসা। ইউরোলজিস্টের উদ্দেশ্য একটাই, ইউটিআই এর সঠিক কারণ খোঁজা আর সেই কারণে ট্রিটমেন্ট করা। অকারণ অ্যান্টিবায়োটিকের হাত থেকে আপনাকে বাঁচানো, যাতে আপনি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট না হয়ে পড়েন। লুকিয়ে থাকা ইউটিআই, কালচারের রিপোর্ট না আসার কারণ। এটা আস্ত একটা বিজ্ঞান। সারা পৃথিবীর পেশেন্ট আর ডাক্তাররা হয়রান। অনেক সময় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলেও কালচার রিপোর্টে কিছু আসে না, অথবা ইনফেকশন ছাড়া অন্য কারণে সিমটম আসছে কিন্তু তা ধরা যাচ্ছে না। এই অবস্থায় চিকিৎসা বিভ্রাট শুরু হয়। তাই সতর্ক হওয়া প্রয়োজন। কিছু ক্ষেত্রে জীবাণু লুকিয়ে থাকে ব্লাডারের আস্তরণের ভেতরে, তখন সত্যি ইনফেকশন ধরা যায় না। তবে কিছু কারণ প্রতিরোধযোগ্য কারণগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। অ্যান্টিবায়োটিক খেতে খেতে ইউরিন স্যাম্পল দেওয়া, শেষ অ্যান্টিবায়োটিক শেষ করার 2 সপ্তাহের মধ্যে ইউরিন দেওয়া, ইউরিন অ্যালকালিনাইজার আগে থেকে খেয়ে স্যাম্পল দেওয়া। এতে জীবাণু নিস্তেজ হয়ে থাকায় কালচারে ধরাই পড়বে না ইউটিআই। এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। স্যাম্পল সংগ্রহের পরে তা অতিরিক্ত তাপমাত্রায় বা ফ্রিজে রেখে দিলে, বা স্যাম্পল কালেকশনের মোটর বাইকে রোদের মধ্যে সারা শহর ঘুরে আসল ল্যাবরেটরিতে পৌঁছলে ইনফেকশন থাকলেও কালচার রিপোর্ট পজিটিভ আসবে না। ইউটিআই প্রতিরোধ, একবার অ্যান্টিবায়োটিক দিয়ে ইউরিন ইনফেকশন সেরে গেলেই স্বস্তি নিঃশ্বাস ফেলবেন না। সারা জীবন আপনাকে চেষ্টা করে যেতে হবে যাতে রিপিট ইনফেকশন না হয়। আমরা অনেকেই ইউটিআই এর জন্য বাইরের টয়লেটকে দায়ী করি। সেটা আংশিক সত্যি, কিন্তু নেপথ্যের বাস্তব কারণ মেনে নেওয়া অত্যন্ত কঠিন। সংখ্যাগরিষ্ঠ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আমাদের শরীরের নিজস্ব ব্যাকটেরিয়া থেকেই হয়। পটির রাস্তা থেকে ইউরিনের রাস্তার দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। তাই প্রতিরোধের বিজ্ঞান না জানলে বারংবার অ্যান্টিবায়োটিক খেতে হবে। যাদের একবার ইউটিআই হয় তাদের বারবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়ার সম্ভাবনা আরো বেশি। জানতে হবে কখন কিভাবে ইউরিন করা উচিত বা কেন
ভ্যাজাইনাল ওয়াশ ব্যবহার করা উচিত নয়। আরও 1 ডজন অজানা কিন্তু সহজ কিছু টিপস আছে এই নিয়ে। এই প্রসঙ্গে আমাদের লেখা আর্টিকেলের লিংক রইল নিচে। পার্ট 6, সেফটি নেট। আপনারই দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের স্বার্থে বিজ্ঞানের কাছে ইউটিআই সারানোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ 3টি সেফটি নেট। এ নিয়ে প্রয়োজন আপনার সচেতনতা। 1, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে না দেওয়া। অ্যান্টিবায়োটিকের প্রয়োজন জীবনের সব থেকে বেশি হয় 80-র দশকের পরে। প্রথম জীবনের 60 বছর পর্যন্ত যদি কালচারের রিপোর্টের তোয়াক্কা না করেই এলোপাথারি অ্যান্টিবায়োটিক খাওয়া হয়, তাহলে 80 বছর বয়সে আপনার ডক্টরের হাতে থাকবে না কোনো অ্যান্টিবায়োটিক। বিশ্ব রাজনীতির নানা রকম প্যাঁচে চক্রান্তে গত 43 বছর ধরে পৃথিবীতে নতুন কোনো অ্যান্টিবায়োটিক নেই। তাই যে কটা আছে তাকে যতটা সম্ভব কম ব্যবহার করে জীবনের অন্তিম বছরগুলোর জন্য বাঁচিয়ে রেখে দিতে হবে। ইউরিনের রুটিন এক্সামিনেশনে যদি ব্লাডের কণা আরবিসি পাওয়া যায়, যদি রুটিন এক্সামিনেশনে আরবিসি প্লাস অথবা ব্লাড প্লাস লেখা থাকে, তাহলে ইউরিন ইনফেকশন শেষ হয়ে যাওয়ার পরেও অন্য কোনো জটিলতা না থাকলেও মনে করে 1 মাসের মাথায় অতি অবশ্য রুটিন এক্সামিনেশন করাতে ভুলবেন না, পিরিয়ডের সময়টা ছেড়ে। যদি দ্বিতীয় রিপোর্টেও ব্লাড থাকে, তাহলে অন্য কোনো লুকিয়ে থাকা কারণ জানার জন্য ইউরোলজিস্ট ডাক্তারের শরণাপন্ন হতে হবে অবশ্যই। জীবনের সব থেকে বন্ধু জলের কথা ভুলবেন না। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ আর আমাদের শরীরের অর্ধেকের বেশি জল। তাই জীবনের সময় থাকতে যথেষ্ট জল খান। আর ইউরিন চেপে ধরে না থেকে ইউরিনের প্রথম কল আসা মাত্র টয়লেটে গিয়ে হালকা হয়ে নিন। কতখানি জল আর কখন খেতে হবে সে নিয়ে একটি আস্ত চ্যাপ্টার সামনে প্রকাশিত হতে চলা বইয়ে থাকবে। বইয়ের কাজ চলছে। যারা বইয়ের প্রি অর্ডার করতে চান তারা এখন নিচের ফর্মে ক্লিক করে ইমেল এবং ফোন নাম্বার শুধু জানিয়ে রাখুন, যাতে বই বেরোলে আপনি প্রথম খবর পান। আজ এই পর্যন্তই। শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।